আমার প্রসব বেদনা শুরু হয়েছে ঘন্টা 6 আগে। পানি ভেঙে গিয়েছিল অনেক আগেই। প্রসব বেদনা যে কতটা কষ্টকর সেটা শুধুমাত্র যে মা সন্তান প্রসব করে সে ছাড়া আর কেউ বোঝার ক্ষমতা নাই। এই ভয়ঙ্কর ব্যথা নিয়ে আমি 6 ঘন্টা ধরে একটা নোংরা তোষকে শুয়ে আছি। আমার শাশুড়ি বেশ কিছুক্ষণ পর পর এসে আমাকে দেখে যাচ্ছেন আর বারবার কটাক্ষ করে বলতেছেন, উঠে হাঁটাহাঁটি করো না কেন, তাহলেই তো বাচ্চা তাড়াতাড়ি নিচে নামে। আমি কি বলবো, আমার গায়ে এক ফোঁটাও শক্তি নেই। কিছুক্ষণ পর পর ব্যথাটা প্রচন্ড গতিতে এসে আবার চলে যাচ্ছে। এরপর 2বার চিৎকার করলাম ওমাগো বলে। আমার শাশুড়ি এসে বললেন, এবার কি পাড়া প্রতিবেশী জানাবে নাকি আমরা কি মা হইনি, না আমাকে কোনো হসপিটালে নেওয়া হয়নি, এমনকি কোনো ট্রেনিং প্রাপ্ত দায়ীকেও খবর দেওয়া হয়নি। এটা নাকি আমার শাশুড়ি নিজেই পারবে। মাঝে মাঝে আমার 5 বছরের মেয়ে ওকে দিয়ে বলে, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমি কি বলবো জানি না। আমার শাশুড়ি বাড়ির পরিবার বেশ প্রভাবশালী। আমার শ্বশুর এলাকার চেয়ারম্যান আর ছেলেও ভালো ব্যবসা করে। এত কিছু দেখে বাবা মা এখানে আমাকে বিয়ে দিয়েছেন। সত্যি বলতে কি আমি ভালোই ছিলাম। সমস্যাটা শুরু হলো যখন আমার প্রথম বাচ্চাটা মেয়ে হলো। সুন্দরভাবে ডেলিভারি হয়েছিল। আমি একটা সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। প্রথম সন্তান মেয়ে হওয়ার পর দ্বিতীয়বার আর পেটে বাচ্চা আসছিল না। বারবার ডাক্তার দেখানোর পর বলছিল কোনো সমস্যা নেই। এখন আমি ডাক্তারদেরকে কি করে বলবো যে আমার স্বামী বেশিরভাগ রাত বাইরে কাটায়? একজন গাইনি বিশেষজ্ঞ খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, কোনো সময়গুলোতে স্বামীর সঙ্গে থাকলে আল্লাহ পাকের রহমত দিয়ে যদি সাথে থাকে তাহলে পেটে বাচ্চা আসার সম্ভাবনা থাকে অনেক বেশি। কিন্তু আমার স্বামীর তো ঘরের চেয়ে বাইরের দিকে টান বেশি। যাই হোক, অবশেষে দ্বিতীয়বারের মতো মা হতে চললাম। আমার যত্ন একটু বেড়ে গেল। এখানে যত্ন বেড়ে যাওয়া মানে আমাকে শুয়ে বসিয়ে মুখে তুলে খাইয়ে দিচ্ছে না, মানে হচ্ছে ভারী কাজ একটু কম করতে হচ্ছে। যেখানে কাজের লোক আছে তবু আমাকে প্রায় সব কাজে হাত দিতে হচ্ছে। এখন প্রেশারটা একটু কমেছে। বাচ্চা পেটে আসার 7 মাসের মাথায় আমাকে নিয়ে যাওয়া হয় একটা ডায়াগনস্টিক সেন্টারে। এর মাঝে আর কখনো ডাক্তার দেখানো হয়নি। ওখান থেকে বলা হয়েছে রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, প্রস্রাব পরীক্ষা ইত্যাদি করার জন্য। একজন অল্প বয়সী ডাক্তার খুব মিষ্টভাষী হয়ে কথাগুলো বললেন, কিন্তু ওনার সাথে আমার স্বামী যে ব্যবহার করলো আমি তো এতে হতবাক। আপনারা আছেন তো টাকা কামানোর ধান্দায়, রক্ত আর প্রস্রাব পরীক্ষা দিয়ে কি করবেন? ডাক্তার কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন আপনার স্ত্রীর শরীরে রক্তের পরিমাণ কতটুকু আছে সেটা জানা জরুরি। তাছাড়াও তার রক্তের গ্রুপটা জানাও প্রয়োজন। আপনারা তো যেহেতু বলতে পারছেন না প্রস্রাব পরীক্ষা আর এজন্য করতে চাচ্ছি, যদি কোনো ইনফেকশন থাকে সেটা ধরা পড়বে। আর কোনো কিছু আছে যেটা আপনি হয়তো বুঝতে পারবেন না। আর আল্ট্রাসোনোগ্রাফি তো লাগবেই, নয়তো বুঝবেন কি করে বাচ্চা কবে হবে, পজিশন কি, বাচ্চা ভালো আছে নাকি। আমি ডাক্তারের কথায় মুগ্ধ হই, কিন্তু আমার স্বামী হলো না। তার দুর্ব্যবহার সে চালিয়ে যেতে লাগলো। আপনি শুধু আল্ট্রাসোনোগ্রাফি করেন, আর কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে না। বাধ্য হয়ে ডাক্তার শুধু আল্ট্রাসোনোগ্রাফি লিখে দিলেন। হয়তো উনি আর কথা বাড়াতে চাননি, এটাই স্বাভাবিক। কাগজ নিয়ে গেলাম আল্ট্রাসোনোগ্রাফি রুমে। ওখান থেকে একজন মধ্যবয়সী ডাক্তার আমার আল্ট্রাসোনো করলো। আমাদেরকে বাইরে বসতে বললেন। 15 মিনিটের মাথায় রিপোর্ট হাতে পেলাম। আমার স্বামী বেশ বিচক্ষণতার সাথে এটা ভালো করে দেখতে লাগলো। আমি যতদূর জানি উনি অর্ধেকটাও বুঝতে পারবে কিনা সন্দেহ। তারপর অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল, এইদিকে আয়, দেখতো এখানে কোথায় লেখা আছে বাচ্চা ছেলে নামে। অ্যাসিস্ট্যান্ট আমার হাজবেন্ডকে চেনে, তাই আগেই বলছে এখানে লেখা থাকে না বাচ্চা ছেলে নামে। রিপোর্টে কখনো ছেলে নামে লেখা থাকে না। সেটা একমাত্র সেই ডাক্তারই বলতে পারবে যিনি আল্ট্রাসোনোগ্রাফি করেছেন। প্রায় 5-6 জনকে সরিয়ে নিয়ে আমার স্বামী ডাক্তারের রুমে ঢুকে চিৎকার করে বলল, বাচ্চা সম্বন্ধে কিছু বললেন না। আমি আপনাকে রিপোর্ট দিয়েছি, বাকি কথাবার্তা যে ডাক্তার দেখিয়েছেন সে বলবে, তার কাছ থেকে জানবেন। আপনিই বলুন, ছোটাছুটি করতে পারবো না। বাচ্চা সুস্থ আছে, হার্টবিট ভালো আছে, পেটে পানির পরিমাণও ভালো। তবে সমস্যা হচ্ছে বাচ্চা উল্টা। এমন অবস্থায় বাচ্চা অনেক সময় নিজের থেকে ঘুরে যায়, মানে নর্মাল পজিশনে চলে আসবে। আপনাদের হাতে যেহেতু সময় আছে, তাই 4 সপ্তাহ পরে আবার এসে একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে যাবেন। আমি কি আপনার কাছে এসব লেকচার শুনতে চেয়েছি? আমি জানতে চাইছি বাচ্চা ছেলে নামে। এটা এখানে লেখা নেই কেন? এটা লেখার নিয়ম নেই। কিন্তু আপনি তো জানেন বাচ্চা ছেলে নামে, তাই না? হ্যাঁ জানি, কিন্তু এটা বলা যাবে না, নিয়মের মধ্যে পড়ে না। আপনি আমাকে নিয়ম শেখাতে আসছেন? জি, আপনি দয়া করে বাইরে যান, শৃঙ্খলা ভঙ্গ করবেন না। সত্যি বলতে কি আমার স্বামীর আচরণে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম আমি। মুহূর্তে সে ফোন দিল তার বাবাকে। প্রায় 15 থেকে 20টা ছেলে ডায়াগনস্টিক সেন্টার ঘেরাও করল। ডাক্তারকে প্রায় মারবে এমন অবস্থা। বাধ্য হয়ে ডাক্তার বলে দিল বাচ্চাটি একটি মেয়ে সন্তান। শ্বশুর বাড়িতে যখন এই খবর জানাজানি হলো, আমার যত্ন বন্ধ হয়ে গেল। আমি এসএসসি পাশ করা একটা মেয়ে, এতখানি জানি যে গর্ভাবস্থায় বাড়ি গিয়ে কাজ করতে পারা যায় না, এটা নিষেধ। তারপরেও সমস্ত ভারী কাজের নির্দেশ আমার উপরেই পড়ে। একদিন মিনমিন করে শাশুড়ি মাকে বললাম, মা এখন তো আমি সন্তান সম্ভাবনা এই কাজগুলো করলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে।
পারে। উনি প্রায় কটাক্ষ করে বললেন, মেয়ের মা হওয়া আবার আদিক্ষেতা কত। আমি ভারী পেট নিয়ে কাজ করতে লাগলাম। শরীর চলে না, পা চলে না। ইদানিং খুব বেশি রকম খিদে পায়, কাউকে বলতেও পারছি না। নিজের হাতে নিয়ে খেলেও আবার সমস্যা। ভারী কাজ করার কারণে নাকি যে কোনো কারণেই হোক বারবার ক্ষুধা পায়। মাত্র 34 সপ্তাহে আমার প্রসব বেদনা উঠলো। 6 ঘন্টা ধরে কাতরাচ্ছে, কি অসহ্য যন্ত্রণা, আর পারছি না। কাছে একটা মানুষের নেই যার হাত চেপে ধরে সান্ত্বনা খুঁজে নেব। প্রচন্ড ব্যথায় আমি চোখে অন্ধকার দেখতে শুরু করলাম। প্রচন্ড জোরে চিৎকার করে প্রায় অজ্ঞান হয়ে গেলাম। ছিঁড়ে ফেটে আমার বাচ্চা পৃথিবীতে আর আগমন ঘটালো। তার চারপাশ ভেসে রক্ত যেন আমি ভেসে যাচ্ছি। রক্তের সাগরে যেন আমি ডুবে যাচ্ছি। আমি শাশুড়ি মাকে চিৎকার করে ডাকতে লাগলাম, কারণ আমার বাচ্চাটি বের হয়েছে, কিন্তু জরায়ুর ফুলটি এখনো বের হয়নি। বাচ্চাটি কান্না করেছে নিজের চেয়ে। তখন বাচ্চার জন্য মায়া হচ্ছে বেশি। কেউ আসছে না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার চেয়ে অসহায় আর কেউ নেই। আমার বাচ্চাটি আমার পায়ের কাছে পড়ে আছে, অর্ধেক ঝুলন্ত অবস্থা। আচ্ছা, আমার বাচ্চাটি কি বেঁচে আছে? ওর কান্নার শব্দ কেন শুনতে পাচ্ছি না? প্রায় মিনিট 10 পরে আমার শাশুড়ি এসে বলেন, হাঁপ ছেড়ে বললেন, মরা বাচ্চা। আমার তখন প্রচন্ড ব্লিডিং হচ্ছে। উনি আর আমার যা মিলেমিশে তোয়াক্কা না করে কিছু পুরাতন কাপড় নিয়ে আমাকে পরিষ্কার করে আমার মৃত বাচ্চাকে নিয়ে চলে গেলেন। আমাকে পরিষ্কার করলে কি হবে? যেখানে প্রচন্ড গতিতে ব্লিডিং হচ্ছে, সেখানে মাত্র 5 মিনিটের মধ্যেই আবার সবকিছু ভিজে গেল। আমার শরীর আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। চোখে ঝাপসা দেখছি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুঝতে পারছি মৃত্যু আসন্ন। মৃত বাচ্চা প্রসব করা এবার আমি নয়তো এই দুধের বাচ্চাকে কে দেখতো। অন্যদিকে আমার বড় মেয়েটির জন্য বড় বেশি দুঃখ হচ্ছে। জানি না আমি চলে গেলে ওর কি হবে। আমি আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করলাম। এই কষ্টটা আর নিতে পারছি না। শরীরটা কেন যেন আর নাড়াতে পারছি না। চিন্তা ভাবনা করার ক্ষমতাও কমে যাচ্ছে। কেবল বুকের মধ্যে একদলা প্রচন্ড কষ্ট। একটু প্রাণ ভরে যদি নিঃশ্বাস নিতে পারতাম। অসহনীয় যন্ত্রণা আর নিতে পারছি না। আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম, হে সৃষ্টিকর্তা, আমাকে আর কষ্ট দিও না। তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে যাও। আর যে আমি পারছি না। এই লেখাটি পাঠিয়েছেন সুবর্ণা নিশিয়া।